নিজের ভুল বুঝতে পেরে কমলিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো মিঠি। অবাক হয়ে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীকে প্রাঞ্জল বলে, দেখ মা, তুই তো আর কিছু করতে পারবি না। যা হওয়ার তা তো হবেই। এখানে তো আর পাল্টানোর কিছু নেই, আমাদের হাতেও কিছু নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে না সবকিছু ঠিক হয়ে যাবে, তুই দেখিস। তখনই প্রসূন বলে, আমার সব থেকে বেশি আশ্চর্য লাগছে মিঠির এভাবে পাল্টে যাওয়াটা। মিঠির এভাবে এভাবে পরিবর্তনটাই আমাকে ভাবাচ্ছে। কি যে হবে কে জানে। তখনই কমলিনী বলে, দাদা, তোর না আজকে এখানে আসা উচিত হয়নি। কারণ মৌ তো বাড়িতে আছে, মোরও তো কষ্ট হচ্ছে, তাই না? তখন প্রসূন বলে, শোন বুড়ি, তোকে না তা নিয়ে ভাবতে হবে না। মৌকে না আমাকে সামলাতে হয় না। মৌকে সামলানোর জন্য ওর মা আছে। আর আমার মেয়ে আমার কথা কোথায় বা ভাবে বলতো? দেখ, বিদেশ যাওয়ার জন্য গোছগাছ চলছে। কোনো একদিন শুনবি বিদেশে চলেও গেছে। ও না কারো কথা ভেবে বসে নেই, বুঝতে পেরেছিস? আর তাছাড়া মৌয়ের আগে না তুই আমার কাছে, তুই আরো আগে জন্মেছিস। তুই আমার ছোট বোন বুড়ি। আর তোর এমন একটা সাফল্যের দিনে আমি এখানে আসবো না, তুই কি করে ভাবলি বলতো? আমার বোনের এত বড় একটা সাফল্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি দাদা হিসেবে কতটা গর্বিত বোধ করছি বলতো? তোর জন্য সত্যি আমার গর্ববোধ হচ্ছে বুড়ি। তুই আরো অনেক বড় হ, অনেক বড় হ। আমি তোর জন্য আমি তোর জন্য প্রার্থনা করছি। তখন কমলিনী খুশি হয়ে যায় আর বলে, কি যে বলো না দাদা, আমি আর কি করেছি বলো তো? তখনই প্রাঞ্জল বলে, হ্যাঁ বুড়িমা, তুমি তুমি আজকে অনেক কিছু করেছো। ওইদিকে দেখা যাবে প্রতিযোগিতায় যে দ্বিতীয় হয়েছে সে 3 লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছে। যা শুনে বাবিল খুব খুশি হয় আর বলে, মা, তুমি তো ফার্স্ট প্রাইজ পাবে, তার মানে তুমি আরো বেশি টাকা পাবে। আমাদের কিন্তু খাওয়াতে হবে, খাওয়াতে হবে কিন্তু, বুঝতে পেরেছো? তখন মিঠিল বলে, হ্যাঁ, কাকিমা তো আমাদের খাওয়াবেই। তখন কমলিনী বলে, সবটাই তোদের দিয়ে দেবো। তোরাই দুজন মিলে ভাগ করে সবাইকে সবকিছু দিবি। আমি তো নিজে থেকে আর কোনোদিনও কাউকে কিছু দিতে পারিনি। নিজের টাকায় সবাইকে কিছু দেওয়ার মজাই অন্যরকম। তখনই নতুন বলে, ও, নিজে থেকে কোনোদিনও কাউকে কিছু দিতে পারোনি তাই তো? তখন কমলিনী বলে, না আসলে নিজের টাকায় তো আর দিতে পারিনি, নিজে তো আর উপার্জন করিনি। তখনই নতুন বলে, নিজের টাকায় সবকিছু, তাই না? আর আরেকজনের টাকা, সেটা সেটা কিছুই না। তখন এই কথা শুনে কমলিনী বলে, না তুমি না ভুল ভাবছো। তখন মিঠিলও নতুনের কথা শুনে হাসতে থাকে। ওইদিকে যে দ্বিতীয় হয়েছে সে নিজের বক্তব্য রাখে, তার ভালো লাগাটা সবার সঙ্গে শেয়ার করে। তারপরেই উপস্থাপিকা বলে, এবার হলো আমাদের প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করেছে তাকে আমরা ডেকে নেব বাংলা থেকে। সে হলো কমলিনী মুখার্জি। তখনই কমলিনীর দিকে লাইটটা জ্বলতে থাকলেই কমলিনী একদম অস্থির হয়ে যায়, নার্ভাস হয়ে মুখটা ঢেকে ফেলে। তখন তো সবাই মিলে হাতে তালি দিতে থাকে, খুব খুশি হয়। তখন নতুন বলে, কমলিনী যাও। তখন কমলিনী বলে, জানো তো, আমার না কেমন যেন লাগছে, আমার কাছে খারাপ লাগছে, নার্ভাস ফিল করছি আমি। এত মানুষ, এত ভিড়, আমার না কেমন যেন অস্বস্তি হচ্ছে। তখন নতুন বলে, তাতে কি হয়েছে কমলিনী, তুমি তোমার যোগ্যতায় এই পুরস্কারটা পাচ্ছ। যাও, তুমি যাও, তুমি মাথা উঁচু করে সেখানে যাও। নার্ভাস হওয়া তো কিছু নেই। তোমাকে আজকে কত মানুষ দেখবে বলো তো? তুমি তোমার নিজের যোগ্যতায়, নিজের যে একটা ট্যালেন্ট ছিল সেটার জন্যই তুমি আজকে এই পুরস্কারটা পাচ্ছ। যাও। তখনই কুর্চি বলে, হ্যাঁ বৌদি ভাই, চলো, আমি তোমাকে বরং দিয়ে আসছি এগিয়ে, ঠিক আছে? এই বলেই কুর্চি কমলিনীকে নিয়ে যায়। তারপর কমলিনী স্টেজে গেলেই তখনই হোস্ট বলে, এই হলো কমলিনী মুখার্জি। ইনি আমাদের ফার্স্ট প্রাইজ পেয়েছেন, আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছেন। উনি আজকে বাংলা থেকে পুরস্কারটা জিতেছেন। উনি একজন গৃহবধূ। তারপরে দেখা যাবে কমলিনীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তখন তো কমলিনীর সবাই খুব খুশি। এদিকে কমলিনী 5 লক্ষ টাকা প্রাইজ মানি পায়, যা দেখে তো সবাই আরো বেশি খুশি। তারপরে কমলিনী প্রাইজ নিয়ে চলে যেতে লাগলে হোস্ট বলে, কমলিনী দেবী, আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন। মাইকটা কমলিনী দেবীর হাতে দাও। তখনই কমলিনীর হাতে মাইকটা দিলে কমলিনী মাইকটা নিয়ে বলে, আসলে আমি না খুবই সাধারণ একজন গৃহিণী ছিলাম। আমি অত গুছিয়ে সবার মতো কথা বলতে পারি না। তবে ছোটবেলা থেকে ছবি তুলতে আমার খুব ভালো লাগতো। সেখান থেকে যে আমি এত বড় একটা পুরস্কার পেয়ে যাব আমি কোনোদিনও ভাবিনি। তবে আমি যে আমি যে পুরস্কার পেতে পারি, আমার যে এই ট্যালেন্টটা আছে, এটা শুধুমাত্র একজনের জন্যই আমি পেরেছি জানতে। আর একজনের জন্যই এই সাফল্যটা আমি পেয়েছি। সে হলো আমার বন্ধু, আমার চিরসখা। তাই তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সে যদি আমাকে এই পথে এগিয়ে না দিত না, তাহলে আমি
কোনোদিনও এই পুরস্কারটা পেতাম না। এখানে আজকে আমার সঙ্গে আমার কাকু রয়েছে, তারপরে আমার বড়দা রয়েছে, এখানে আমার দিদি ভাই রয়েছে, আমার বড় ছোট ছেলে আর বৌমাও রয়েছে, আর রয়েছে আমার চিরসখা, যে কিনা আমার সব দুঃখে কষ্টে সব কিছুতে আমার পাশে ছিল। সে যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তোবা কোনোদিনও কোনোদিনও আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না, এতটা সাফল্য পেতাম না। তাই তাকে তাকে আমি সব থেকে বেশি কৃতজ্ঞতা জানাই। তার কাছে আমি সারা জীবন সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তার মতো একটা মানুষ আমি যে পেয়েছি সেটাই আমার সৌভাগ্য, জানেন তো। তবে আজকে আপনাদের কাছেও না আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদের জন্য আজকে এই পুরস্কারটা আমি পেয়েছি। ওদিকে দেখা যাবে সোহিনী। সোহিনী বর্ষাকে বলে, শোনো বর্ষা, তোমার তোমার এই ব্যাপারটা না আমি বুঝতে পারছি। আসলে এখন আমার বর কাজ করে না, তার জন্যই তুমি এরকম কথা শোনাচ্ছ তো। কিন্তু তোমার বড় কিন্তু কাজ করে না, কাজ খুঁজছে। হ্যাঁ, তোমার বর হাতে করে একটা খাবার এনেছে, সেটা সবাইকে দিতে কষ্ট হচ্ছে, তাই না? দেখো, তুমি যেরকম ভাবে মিন করছো না, সেটা কিন্তু আমি বুঝতে পারছি তুমি কি বোঝাতে চাইছো। কিন্তু এখানে কিন্তু এগুলো বলে কোনো লাভ নেই বর্ষা, কারণ আমরা কিন্তু একসঙ্গে খাবারটা খাই, তাই না? তখনই বুবলাই বলে, বর্ষা, যাও, সবার জন্য পান্তুয়াটা নিয়ে এসো, প্লিজ যাও। তখনই সোহিনী বলে, হ্যাঁ বর্ষা, তুমি কি আনতে পারবে, নাকি আমি নিজেই গিয়ে ফ্রিজ থেকে নিয়ে আসবো? তখন বর্ষা বলে, না না, আমি যাচ্ছি। একদম কোনো কিছু এনে আর সারা যায় না, সবাই একদম খাবারের মধ্যে হামলে পড়ে। এই বলে চলে গেলেই তখনই ঠাম্মি বলে, শোনো, আমি না খাবো না, খাবো না আমি খাবারের জন্য। কোনোদিনও এরকম ভাবে কথা শুনিনি আমি, কোনোদিনও কথা শুনতে হয়নি আমাকে। তখন সোহিনী বলে, শুনুন মা, রাগ দেখিয়ে না কোনো কিছু হবে না, খাবারের থেকে আরো বঞ্চিত হবেন। তার থেকে না, তার থেকে চুপ করে থাকুন। যে যাই বলুক না কেন, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। দেখছেন না, আপনি না আমাকে দেখে শিখুন। আমি তো এখানে নিজের অধিকারটা নিয়েই থাকার চেষ্টা করছি, নিজের অধিকার ফলানোর চেষ্টা করছি। আর এটাই তো ভাবছি, যেখানে আমার অধিকার আছে সেরকম ভাবেই না সবকিছু চুপচাপ সহ্য করে নিন। আর খাবার তো খেয়ে নিন, না হলে তো খাবারটা পাবেনও না। এত ভালো ভালো খাবার, সেগুলো কি আর পাবেন? তাই এসব নিয়ে না রাগ করতে হয় না, এসব নিয়ে কথা কথা শুনে কথা বলেও না লাভ নেই, বুঝতে পেরেছেন? তাই আমার মতো হন, আমার মতো। আপনি আপনি তো আমার শাশুড়ি মা, আমার মতো হবেন না, রাগ করবেন না খাবারের সঙ্গে। তখনই ঠাম্মি বলে, শোনো, আমাকে না খাবার নিয়ে কখনো কেউ এরকম কথা শোনায়নি। তাই তোমার মতো আমি সব ব্যাপারে যে হতে পারবো তেমনটা কিন্তু নয়। আমি খাবো না, খাবো না আমি। তখন ওইদিকে দেখা যাবে বর্ষা ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে টপ টপ করে সব গিলতে থাকে। তারপরে বর্ষা একটা প্লেটে করে 5টা পান্তুয়া সবার সামনে রাখে। তখনই বুবলাই বলে, এ কি বর্ষা, এই কটা কেন? আমিও তো এখানে বসে খাবো তাহলে। তখনই বর্ষা বলে, তুমি কি আমাকে বলেছো নাকি যে তুমিও খাবে? তখন বুবলাই বলে, মানে তোমাকে কি বলতে হবে নাকি, তোমার কমন সেন্স বলতে কিছু নেই? তখনই বর্ষা বলে, ঠিক আছে, তাহলে হাঁড়িটা শুদ্ধ আমি নিয়ে আসি। তখন বুবলাই বলে, যাও নিয়ে এসো। তারপরে বর্ষা আবারও ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা খেতে থাকে। ওইদিকে সোহিনী 3টা পান্তুয়া নিজে নিজেই খেয়ে ফেলে আর খেতে থাকে আর বলে, দারুণ হয়েছে পান্তুয়াগুলো। ওইদিকে 2টো আছে, 2টো থাকায় ঠাম্মি বলে, মিঠিমা, তুই খেয়ে নে। তখনই মিঠি দাঁড়িয়ে পড়ে আর বলে, শোন, আমার না একদম ভালো লাগছে না, এখানে এসে না সব থেকে বড় ভুল করেছি আমি। কেন এরকম করছিস বলতো? আর বড়দা, হঠাৎ করে আমার জন্য এত দরদ তোর উতলে পড়ছে কেন? তুই তো আমার দিকে তাকাশো না। আর মাকে তুই সবসময় যেরকম ভাবে কথা শোনাস, তুই কি করে ভাবলি যে তোরা না পান্তুয়াটা আমি খাবো? তখনই বুবলাই বলে, দেখ মিঠি, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, তবে আমি যেটা বলি সেটা কি আমি খারাপ বলি? দেখ না, আজকে তোর এই অবস্থা, এর মধ্যে মায়ের কি দরকার ছিল অ্যাওয়ার্ড আনতে যাওয়ার? বলতো, তোর থেকে কি অ্যাওয়ার্ডটা বড় হয়ে গেল? না, অ্যাওয়ার্ড আনতে চলে গেল কেন? সেটা তো পরেও আনতে পারতো, বা তার জায়গায় অন্য কেউ আনতে পারতো না? কিন্তু সে কি তোর কথা ভেবেছে? ভাবেনি তো। আসলে মা না, মা নিজের থেকেও ওই অ্যাওয়ার্ড আনতে যাওয়ার থেকেও না বেশি গেছে কিসের জন্য জানিস? ওই নতুন কাকুর সঙ্গে দেখা হবে, সেই জন্যই না গেছে। আসলে নতুন কাকুর সঙ্গে দেখা হওয়াটাই তার কাছে সবকিছু। হ্যাঁ, তো শুনতে হয়তো খারাপ লাগছে। তখনই ঠাম্মি বলে, বুবলাই। তখন বুবলাই বলে, দেখো বড় ঠাম্মি, একদম একদম ধমক দিয়ে কথা বলবে না। আমি যা বলছি ঠিকই তো বলছি। মা নতুন কাকুর সঙ্গে দেখা করতে গেছে, না হলে সে না আমাদের কারো কথা ভাবে না। আমি জানি তোরও খুব কষ্ট হয়, তোরও খুব খারাপ লাগে। কেন, এই ব্যাপারগুলো কি তোর খারাপ লাগে না? খারাপ লাগারই তো কথা। কারণ দেখ, আমরা আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, ভাই বোন তিনজনই তিনজনই একসঙ্গে বড় হয়েছি। আমরা কত কষ্ট করে বড় হয়েছি বলতো? তাহলে তোর জন্য আমার খারাপ লাগবে না? খারাপ লাগবে না বল? তুই তো আমার ছোট বোন, তোর জন্য তোমার সব সময় কষ্ট হয়।
তখনই বড় ঠাম্মি বলে, বাবা এখন খুব কষ্ট হয়ে গেছে না তোর? তোর মায়ের কথা, মায়ের নামে বাজে বাজে কথাগুলো না বললেই হচ্ছে না? তখন বুবলাই বলে, বড় ঠাম্মি তুমি কিন্তু বেশি বেশি কথা বলছো। তখনই বড় ঠাম্মি বলে, একদম তুই চুপ কর, চুপ কর তুই। তুই তোর মায়ের নামে যে এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ? তুই তার মানে বোঝাতে চাইছিস যে রক্তের হলেই তার জন্য কষ্ট হবে, সে আপন হবে। রক্তের না হলে তার জন্য কষ্ট হবে না, সে আপনও হবে না। তখনই বুবলাই বলে, হ্যাঁ, আমরা 3 ভাই বোন একই রক্তের, সেজন্য আমাদের কষ্ট হবেই। একজনের সঙ্গে আরেকজনের মিল না হলে কষ্ট হবে। তখন বড় ঠাম্মি বলে, তার মানে তোর বউ তো তোর রক্তের নয়, তাহলে তোর বউ তোর বড়, সব থেকে বড় শত্রু। সেটা স্বীকার কর, তুই স্বীকার কর। তোর মায়ের নামে এতগুলো খারাপ কথা বলছিস, তোর বোনের মনটা বিষিয়ে দিচ্ছিস, তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? তখন এই কথা শুনে বুবলাই তাকিয়ে থাকে। তখনই বড় ঠাম্মি বলে, তোকে না আর বসতে বাকি নেই। কেন শুধু শুধু মেয়েটার মাথা খাচ্ছিস? হ্যাঁ, মেয়েটার মনের মধ্যে বিষ না ঢাললে হচ্ছে না? তখনই মিঠি বলে ওঠে, শোন বর্দা ভাই, এতদিনে কোনোদিন তো দেখিনি আমার কথা তোকে ভাবতে, আর আজকে হঠাৎ করে তুই আমাকে মিষ্টি খাওয়াতে কেন চাইছিস? কেন চাইছিস তুই আমাকে মিষ্টি খাওয়াতে? শোন, তোর সঙ্গে আমার কখনো কখনো মিলেনি। আর শোন, নতুন কাকু আর মায়ের নামে না একদম বাজে কথা আমার সামনে বলবি না। ওইদিকে দেখা যাবে উপস্থাপিকা মহিলা কমলিনীকে বলে, আপনি গুছিয়ে কথা বলতে পারি না বলেও অনেক সুন্দর করে কথা বলেছেন। সবাইকে সবাইকে আপনি নিজের কথার জালে একদম জড়িয়ে নিয়েছেন। আপনার কথাগুলো শুনে আমাদের খুব ভালো লেগেছে। আপনি আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছেন। সত্যি আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ, তবে সবার শেষে একটা নাচ রয়েছে। তারপরে কমলিনী নিচে নেমে আসে, আর নিচে নেমে আসলেই বাবিল পুরস্কারটা নিয়ে নেয় আর বলে, মা খুব খুশি হয়েছি আমি, জানো তো, খুব খুশি হয়েছি। 5 লক্ষ টাকা তুমি প্রাইজ মানি পেয়েছো, সত্যি খুব ভালো লাগছে। তখনই কমলিনী বসেই বলে, হ্যাঁ, আমি এবার নিজের হাতে সবাইকে সবকিছু দেব, তুই লিস্ট করবি, ঠিক আছে? তখন নতুন বলে, কি কেমন লাগছে পুরস্কারটা পেয়ে? তখন কমলিনী বলে, খুব ভালো লাগছে জানো তো, আর এতগুলো টাকা নিজের টাকা। সত্যি এবার মায়ের গয়নাগুলো না ছাড়িয়ে নিতে হবে, যে গয়নাগুলো বন্ধক রেখেছে। তখন নতুন বলে, সেই তুমি সবার কথা ভাবছো তাই তো? তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি সবার কথা না ভাবলে কি তুমি আমাকে ভালোবাসতে বলো তো? তখন কমলিনীকে নতুন বলে, না, এই কমলিনীকে আমি চিনতেই পারতাম না। তখন তো কমলিনী খুশি হয় আর বলে, আমার সঙ্গে যে যাই করুক না কেন, আমি তো তাদেরকে ভুলতে পারবো না। প্রণাম করা তো ভুলেই গেছি, দাঁড়াও। তারপরেই ছোট কাকুকে প্রণাম করে, প্রসূনকে প্রণাম করে কমলিনী। ওইদিকে নতুনকেও প্রণাম করতে যায়। এদিকে প্রসূন বলে, আমার ছোট্ট বোন, তোমার এই সাফল্যে আমরা খুব খুশি হয়েছি। তারপর নতুনকে প্রণাম করতে গেলেই নতুন কমলিনীকে ধরে ফেলে আর বলে, না, আমাকে প্রণাম করতে হবে না। ওইদিকে দেখা যাবে বুবলাই মিঠির কথা শুনে অবাক হয় আর বলে, মিঠি তুই আমাকে এরকম কথাটা শোনাতে পারলি, বলতে পারলি? তখন মিঠি বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি না অনেকগুলো করে ওষুধ খাই, আমাকে অনেকগুলো করে ওষুধ খেতে হয়, তাই প্লিজ আমার সামনে না এসব কথাগুলো একদম বলবি না। তখন বুবলাই বলে, শোন মিঠি, আমি তো তোকে ভালোর জন্যই বলছি, আমি জানি তোর খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তোকে ছেড়ে মা এভাবে চলে গেছে, কিন্তু আমরা তো আছি বোন, কি করব বল, চোখের সামনে কত কিছু দেখতে হয়, কি আর করার। ওইদিকে বর্ষা ফ্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই থাকে, কারো কথাই ভাবে না। তখনই দেখা যাবে মিঠি বলে, শোন বর্ধা ভাই, তুই না নিজের চিন্তা কর, তোকে আমার চিন্তা করতে হবে না। তখনই বড় ঠাম্মি বলে, শোন বুবলাই, তোকে না চেনা হয়ে গেছে, যে নিজের মাকে সম্মান করতে জানে না, সে নিজের ছোট বোনকে কি করে ভালোবাসবে সেটাও জানার কথা। শোন, তুই না একদম মেয়েটার মনের মধ্যে বিষ ঢুকাবি না তোর মায়ের নামে, একদম বাজে কথা বলবি না। মেয়েটা পুরস্কার আনতে গেছে, পুরস্কার আনতে যাবে না কেন? আর তাছাড়া তাছাড়া এখানে তোদের জন্য মেয়েটা কি না করেছে, তারপরেও না তোরা সবাই মিলে মেয়েটাকে বাস দিয়েছিস, আর তারপরেও এত বড় বড় কথা বলছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও না থাকলে না তোদের বেঁচে থাকতে হতো না, বেঁচে থাকতে হতো না। তখনই মিঠিও প্রচন্ড রেগে যায় বুবলাইয়ের উপর আর বলে, শোন বর্দা ভাই, আমি না তোর কাছে হাত জোর করে বলছি, প্লিজ এসব কথাগুলো আমার কানের কাছে আর বলিস না। আমার না এমনিতেই মন ভালো নয়, শরীরও ভালো নেই, আমার আমার ডাক্তার দেখানো হচ্ছে, আমাকে অনেকগুলো করে ওষুধও খেতে হচ্ছে, তাই প্লিজ এসব কথাগুলো আমার সামনে আশা করবো আর বলবি না, বলবি না তোরা। তখনই ঠাম্মি বলতে থাকে, দেখ মিঠি, আমি কি আর বুঝতে পেরেছিলাম যে কার মনের মধ্যে কি আছে? আসলে আমি তো ওদের বিশ্বাসই করেছিলাম। হ্যাঁ, চাঁদু চলে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে চাঁদু মারা গেছে, তার জন্য তোর মাকে বিধবার মতো করে রাখতে হয়েছে। তোর মা আমার শাসনও মেনেছে, তাই আমি তো ভেবেছিলাম যে বৌমা আমার শাসন মেনেই চলছে,
কিন্তু আমি কি জেনেছিলাম নাকি ঘুমটার নিচে খ্যামটা নাচছে? ওদের মধ্যে এই সব কিছু ছিল। তাহলে কি আর নতুনকে এই বাড়িতে আমি থাকতে দিতাম নাকি? থাকতে দিতাম না তো। এখন তো বুঝতে পারছি যে ওদের মধ্যে কি চলছিল। কোনোদিনও তোর মাকে আমি ক্ষমা করতে পারবো না কো, কোনোদিনও না। তোর মা আমার সঙ্গে যা করেছে, আমার বিশ্বাস ভেঙেছে, তার জন্য তোর মাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এসব কিছু করেও ক্ষান্ত হয়নি, দেখিস না? এখন আবার আমার চাঁদুটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই সব কিছু করার জন্য। সে নিজের মতো করে চলছে, নিজের মতো করে। তখনই বড় ঠাম্মি বলে, শোন লক্ষ্মী, তোকে বৌমা ক্ষমা করতে পারবে কিনা সেটাই না সব থেকে বড় কথা। আর তোদেরকে ক্ষমা করতে পারছে বলেই না এই বাড়িতে তোরা এখনো থাকতে পারছিস। না হলে এই যে এই বাড়িতে বসে বৌমার বিরুদ্ধে এই সব কথাগুলো তার মেয়ের কাছে বলছিস, এগুলো না কখনোই তোরা বলতে পারতি না। এগুলো না ধর্মে সইবে না। দেখবি একদিন ঠিক তুই এগুলোর জন্য পস্তাবি তুই। এমন বৌমার নামে এসব কথা কেউ বলে? হ্যাঁ, কেউ বলে এসব কথা? তোদের কথা না আমি আর কি বলবো, তোরা হচ্ছে একদম বিশ্বাসঘাতক। ওইদিকে দেখা যাবে কমলিনীকে কুর্চি বলে, সত্যি বৌদি ভাই, তোমার জন্য আমার মাথা একদম উঁচু হয়ে গেল, আমার গর্বে বুকটা ভরে গেল। তুমি এত বড় একটা পুরস্কার পেয়েছো। আমি চাই তুমি আরো এরকম অনেক পুরস্কার পাও, তুমি এরকম আরো অনেক কাজ করো, আমি চাই এটা। তখনই কমলিনী কাঁদতে থাকে আর বলে, দিদি ভাই, আমি শুধু চাই আমার ছেলে মেয়েগুলো যেন ঠিক হয়ে যায়, আমার মিঠির মনটা যেন ভালো হয়ে যায়, আর আমার বুবলার মাথাটা যেন ঠান্ডা হয়ে যায়। এটাই চাই আমি, আর কিচ্ছু না চাই না। তখন কুর্চি বলে, এখনো তুমি ওদের কথাই ভাববে, বলো না? তখনই কমলিনী বলে, ওরা ছাড়া আমার আর কি আছে বলো তো? ওরা ছাড়া আমার তো আর কেউই নেই দিদি ভাই। আমার মিঠিমা যেন ঠিক হয়ে যায়, আমি এটাই চাই, আর তো কিছু চাই না। তখন এই কথা শুনে কুর্চি তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, আমি জানি দিদি ভাই, তুমিও অয়নদীপদাকে এখনো ভালোবাসো, মিস করো। তখনই সাংবাদিকরা এসে কমলিনীকে ঘিরে ধরে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।